আচ্ছা, তো যাই হোক আমরা এখন চলে আসছি সিমেন্টে। আমরা আগে সবকিছু আমাদের শেষ শেষ বলতে আমি পড়াই দিছি, তোমরা পড়ছো কিন্তু আমি জানি না। তো আশা করি তোমরা এতক্ষণ অনেক বিরক্ত হয়ে গেছো, কারণ এখানে অনেক বেশি পড়া। তো হচ্ছে কি, এরপর আমরা এখন পড়বো সিমেন্ট। সিমেন্ট সিমেন্ট কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য খুব 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 একটা ইম্পর্টেন্ট টপিক। কিন্তু দেখা গেছে মেডিকেল অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আসছে জাস্ট দুইটা নাকি কয়টা কোশ্চেন আসছে, ঠিক আছে। তো হয়তো আমি একটা অ্যাড করছি, একটা একটা কথা খেয়াল নাই। তো যাই হোক হোয়াটএভার, তো যাই হোক আমরা এটা খুব সুপারফিশিয়ালি পড়বো। কি কি পড়বো আমরা একটু দেখবো। আমাদের কোনো প্রসেস মুখস্থ করা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট আমরা কিছু ইনফরমেশন মনে রাখবো, আর কিছুই না, ঠিক আছে। চলে আসি আমরা সিমেন্ট উৎপাদনের মূলনীতি। এত কিছু আমরা সিমেন্ট কি ভংসং এগুলো পড়বো না, আমরা জাস্ট মনে রাখবো সিমেন্ট বলতে কি, কিসের কিসের মিশ্রণ, সিলিকা, অ্যালুমিনা, চুন ইত্যাদি গুলো মিশ্রণকে বোঝাচ্ছে। কয় ধরনের সিমেন্ট আছে? 4 ধরনের। কি কি? পোর্টল্যান্ড, পজুওলানা, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট আর ক্ষয়রোধকারী সিমেন্ট মনে রাখবো। আর বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? পোর্টল্যান্ড। কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? পোর্টল্যান্ড সিমেন্ট, অবশ্যই মনে রাখবো, ঠিক আছে। এরপর দেখো অনেকে সংখ্যা টংখ্যা লিখছে, রিডিং দিবা। রিডিং এগুলো পড়ে দেওয়ার মতো টাইম নেই। এমনিতে আমার ভিডিও গুলো লম্বা হয়ে যাচ্ছে, শর্ট ভিডিও করতে যাই। তো যাই হোক, ট্রাই করবো খুব কম টাইমের মধ্যে কিভাবে শেষ করা যায়, ঠিক আছে। তো খেয়াল করি আমরা যে এটাকে হাইড্রোলিক সিমেন্টও বলা হয়, ঠিক আছে। এবার সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো বক্স করা দেখছো, তো ভালো করে মনে রাখবা। এখন পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি, তার মানে যেহেতু বাংলাদেশে পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়, তার মানে আমরা পোর্টল্যান্ড সিমেন্ট সম্পর্কে একটুখানি পড়বো, ঠিক আছে। খেয়াল করি, পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি যদি পসিবল হয় সবগুলা মান শিখবা, পসিবল না হলে এই তিনটা প্লাস এইটা শিখবা। কিছু করার নাই, একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে। কিন্তু দেখবা কোশ্চেন কত ইজি আসছে, কোশ্চেন কিন্তু এত কঠিন কোশ্চেন কিন্তু আসে না, কোশ্চেন কিন্তু সহজ সহজ আসে। সো পড়তে থাকো, নো প্রবলেম, পড়তে থাকো, পড়তে সমস্যা নাই, বাট ইজি কোশ্চেন আসবে, ওইগুলো পারলেই হবে, ঠিক আছে। খেয়াল করি, অত্যাবশ্যকীয় উপাদান কি লিখছে? অত্যাবশ্যকীয় উপাদান ক্যালকেরিয়াস। তাহলে কি বলছে? অত্যাবশ্যকীয় উপাদান কোনটা? অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে কি ক্যালকেরিয়াস, ঠিক আছে। এখন আরো একটি উপাদান আছে, ওটা হচ্ছে আর্জেলিয়াস। আর্জেলিয়াস, এখন মনে রাখতে হবে কোনটা ক্যালকেরিয়াস আর কোনটা আর্জেলিয়াস। ক্যালকেরিয়াস হচ্ছে কি, ক্যালকেরিয়াস বা ক্যালসিয়াম ধাতু গঠিত পদার্থ। তার মানে ক্যালসিয়াম ধাতু দিয়ে যে পদার্থগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে ক্যালকেরিয়া জাতীয় পদার্থ। এটা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় উপাদান দুইটা আছে, একটা হচ্ছে ক্যালকেরিয়াস, আর হচ্ছে কি, আর হচ্ছে কি আর্জেলিয়াস। দুইটাই কিন্তু অত্যাবশ্যকীয় উপাদান, ওকে। তাহলে ক্যালকেরিয়াস কোনগুলা? ক্যালকেরিয়াস নামের সাথে মিলেছে, ক্যালসিয়াম ধাতু গঠিত পদার্থ, যেমন চুন বা লাইম, চুনা পাথর, এগুলো হচ্ছে কি ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ। আর কাদামাটি বা আর্জেলিয়াস, এই জাতীয় পদার্থ কোনগুলা? সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন, চায়না ক্লে, এগুলো সবগুলো কি আর্জেলিয়াস। তার মানে মনে রাখতে পারি আমরা চুন অথবা চুনা পাথর, এই দুটো ছাড়া বাকি যেগুলো অপশন থাকবে ওগুলো সবগুলো কি দেখবো? আর্জেলিয়াস, তাই তো। তার মানে আমরা এই টপিক, এটা আমরা ভালো করে শিখবো। এবং এখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখানে খেয়াল করো, এখানে যেগুলো সেগুলো একটু পড়বো। যে পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি বৈশিষ্ট্য কি, যে আয়রন আয়রন বেশি থাকলে কি হবে, কম থাকলে কি হবে। চুন, যে রেঞ্জটা বলছি, এই রেঞ্জের বেশি অনুপাতে চুন থাকলে কি হবে, কম থাকলে কি হবে, কোন সময় ফাটল সৃষ্টি হবে, এগুলো একটু পড়বো, নিজেরা পড়বো, ঠিক আছে। এবং সিলিকা অনুপাত কম থাকলে ধীরে ধীরে জমা বাঁধবে, এগুলো একটু নিজেরা মনে রাখবো পরে, ওকে। এরপর চলে আসি, এখান থেকে একটা মেডিকেল কোশ্চেন আসছে যে পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ে 4টি মূল উপাদান থাকে, এর মধ্যে প্রথমতম কোনটা? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। খেয়াল করি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, তারপরে কি টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরাইড। জাস্ট নামগুলো মনে রাখবো, নামগুলা সংকেত মনে রাখা লাগবে না, ঠিক আছে। নামগুলো মনে রাখবো, ওকে। আর কোনটা কত পার্সেন্ট পসিবল হলে মনে রাখবো, বাট নামগুলো মনে রাখতে হবে। আর প্রথমতম কোনটা? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ওকে। এগুলো জাস্ট আগে শোনো। চলে আসি এবার যে এই 4টা উপাদানকে যখন মিক্স করব, এই উপাদানগুলোকে যখন মিক্স করব, এই উপাদানগুলোকে যখন মিক্স করব, তখন এগুলোর নাম হবে কি? এগুলোকে বলবো আমরা ক্লিংকার। এই মিশ্রণগুলোকে কি বলবো? ক্লিংকার। এখন ক্লিংকার কত পার্সেন্ট থাকে? ক্লিংকার থাকে 97 থেকে 98%। ক্লিংকার কত? 97 থেকে 98%। আর বাকি যে 2 থেকে 3% থাকবে, ওখানে ওগুলো হবে জিপসাম। তার মানে আমরা খেয়াল করি, 97 থেকে 98% ক্লিংকার হয়। আর বাকি 2-3% জিপসাম আলাদাভাবে যুক্ত করব। এখন জিপসাম কেন যোগ করা হয়, জিপসাম কেন মেশানো হয়, এটা আমরা একটু পরে জানবো। তাহলে মোট মিশ্রণের মধ্যে ক্লিংকার কত পার্সেন্ট? 97 থেকে 98%। আর জিপসাম কত পার্সেন্ট জিপসাম যুক্ত করব? 2 থেকে 3% জিপসাম যুক্ত করব। এখন খেয়াল করি, এবার চলে আসি পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনের মূলনীতি। তো যাই হোক, আমি যেহেতু বলছি যে আমি খুব বড় ভিডিও করবো না, শর্টের মধ্যে বুঝিয়ে দিব, এখান থেকে খুব বেশি সবকিছু মনে রাখা লাগবে, তাই আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এই যে বললাম
যে এখানে আমরা প্রথমে দেখি পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনের মূলনীতি। এখানে একটা ধাপ আছে, ধাপগুলো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। ধাপগুলো কি? কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি, ঠিক আছে? যেটা বলতেছিলাম আর কি, যে এগুলো যখন মিক্স করব, এইগুলো যে সবগুলো যখন মিক্স করব, কাঁচামাল গুঁড়া এগুলো সবগুলো আমরা মিক্স করব। মিক্স করলে কি হবে? মিক্স করলে একটা মিশ্রণ তৈরি হবে। এটা এটা হলো প্রথম ধাপ। এরপরে এরপরে ওইটাকে ভস্মীকরণ করব। ভস্মীকরণ কি? আমরা একটু পরে আসতেছি। ভস্মীকরণ প্রক্রিয়ায় ওখানে আমরা ক্লিংকার উৎপাদন করবো। যে বললাম মিক্স করলে ওটাকে বেসিক্যালি ক্লিংকার বলা হচ্ছে, তো ভস্মীকরণের পর ওটাকে ক্লিংকার বলা হবে। আর আমরা পড়ছি কি ক্লিংকার কত পার্সেন্ট? 97 থেকে 98%। তার মানে এরপরে খেয়াল করো, এরপরে জিপসামের 2 থেকে 3% মিহি চূর্ণ সিমেন্টে মিশাবো, তাই তো? এটাই হচ্ছে মেইনলি প্রসেস। যে প্রথমে আমরা কাঁচা মালগুলো মিশ্রণ তৈরি করব, ওখানে 97 থেকে 98% ক্লিংকার হবে, ওখানে আবার 2 থেকে 3% জিপসাম যোগ করব। এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে? এখন জিপসামের সংকেতটা মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? জিপসামের সংকেতটা মাস্ট মনে রাখতে হবে। আর ক্লিংকার কি, যেটা বলতেছিলাম আর কি, যে এগুলো মিক্স করার পর যে বশীকরণে প্রাপ্ত টুকটাকে বলা হয় কি ক্লিংকার। এগুলো ইজি কথা, এগুলো মনে রাখা লাগবে, জাস্ট ধাপগুলোর নাম মনে রাখবো। ওকে, এরপর যেটা মনে রাখতে হবে সেটা আমি এখন বলতেছি, খেয়াল করো। প্রথম ধাপ কি পড়ছি আমরা? প্রথম ধাপ পড়ছি কাঁচামাল গুঁড়ার, এই যে কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি। তার মানে সবগুলো কাঁচামাল আমরা যোগ করব, যোগ করলে একটা মিক্সার তৈরি হবে। ওই ধাপটাকে বলা হচ্ছে কি কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি। এখন এই ধাপটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা, এই যে খেয়াল করো, এই যে কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে কি সিক্ত পদ্ধতি, আর একটা হচ্ছে কি শুষ্ক পদ্ধতি। এখন খেয়াল করি, এখানে মনে রাখতে হবে কোন পদ্ধতিতে জ্বালানি খরচ কম, কোন পদ্ধতিতে জ্বালানি খরচ কম, আর কোন পদ্ধতিতে জ্বালানি খরচ বেশি। আমরা দেখি সিক্ত পদ্ধতিতে জ্বালানি খরচ কম, আর কি শুষ্ক পদ্ধতিতে জ্বালানি খরচ বেশি। তাহলে উপযোগী কোনটা হবে? বেশি বেশি উপযোগী হবে যেটা জ্বালানি খরচ কম, ওটা সহজে করতে পারবো। তাহলে সিক্ত পদ্ধতি জ্বালানি খরচ কম, মাস্ট মনে রাখতে হবে। ওকে, এবার দেখি। সো আমরা এখানে এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট দুইটা ওয়ার্ড মনে রাখবো। কি মনে রাখবো? কথা হচ্ছে এটা, খেয়াল করো। সিক্ত পদ্ধতি এটা কেন করা হচ্ছে? যে কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি, তাই তো? হ্যাঁ, তার মানে আমরা কাঁচামাল গুঁড়াগুলোকে মিশ্রণ করলাম, মিক্স করলাম। মিক্স যেহেতু করবো, তার মানে এটাকে আমরা একটা নির্দিষ্ট যন্ত্রের মধ্যে মিক্স করবো, তাই না? ওই জিনিসটার নাম হচ্ছে কি বল মিল। তার মানে আমরা কাঁচামালগুলোকে যোগ করে, খেয়াল করো, কাঁচামালগুলোকে আমরা বল মিলে মেশানো হবে, ঠিক আছে? এই মিশ্রণকে বলা হবে কি স্লারি। এই মিশ্রণকে বলা হবে স্লারি। কোন পদ্ধতিতে বলা হচ্ছে? সিক্ত পদ্ধতির ক্ষেত্রে মিশ্রণকে বলা হচ্ছে কি স্লারি। আর সেম ভাবে যদি বলি আমরা শুষ্ক পদ্ধতিতে মিক্সারকে কি বলা হচ্ছে? শুষ্ক পদ্ধতিতে মিক্সারকে বলা হচ্ছে কি র মিল। তাহলে সিক্ত পদ্ধতিতে মিশ্রণকে বলা হচ্ছে স্লারি, আর শুষ্ক পদ্ধতিতে মিশ্রণকে বলা হচ্ছে র মিল। এখন এখানে দেখি, সিক্ত পদ্ধতিতে একটা যন্ত্রের মধ্যে মিশাইছি, সেটার নাম হচ্ছে কি বল মিল। আর শুষ্ক পদ্ধতিতে একটা যন্ত্রের মধ্যে মিশ্রণ তৈরি করব, সেই যন্ত্রের নাম কি মিক্সিং মিল। এবং মিশ্রণটার নাম কি? মিশ্রণটার নাম হচ্ছে কি র মিল। তাহলে আমরা কি বলতে পারতেছি এখান থেকে? আমরা কি মনে রাখবো? সিক্ত পদ্ধতিতে মিশ্রণকে বলা হচ্ছে স্লারি, শুষ্ক পদ্ধতিতে মিশ্রণকে বলা হচ্ছে র মিল। সিক্ত পদ্ধতিতে যে যন্ত্রের মধ্যে এটাকে মেশাবো এটাকে বলা হচ্ছে বল মিল, আর শুষ্ক পদ্ধতিতে ওই যেটাকে বলা হচ্ছে মিক্সিং মিল। মনে রাখা যাবে এখান থেকে এত কিছু। আর বাকিটা মন থেকে রিডিং দিও। আমারও যেহেতু শর্ট টাইমের মধ্যে পড়ানো উচিত, এই জন্য পড়াচ্ছি। তোমরাও যদি শর্টলি পড়তে চাও তাহলে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবে, এখান থেকে আর বেশি কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে? এবার চলে আসি কাঁচামালের মিশ্রণ স্লারি অথবা রমিল। তাহলে এখানে আমি যদি কোশ্চেন করি স্লারি, কোন পদ্ধতিতে স্লারি উৎপন্ন হয়? অবশ্যই সিক্ত পদ্ধতিতে। আর কোন পদ্ধতিতে রমিল উৎপন্ন হয়? কোন পদ্ধতিতে? শুষ্ক পদ্ধতিতে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আশা করি। এখন দেখো, বশীকরণ প্রক্রিয়াটি হলো একটি তাপ বিয়োজন প্রক্রিয়া। এখন খেয়াল করো যে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই ছবিটা দেখি, আমরা এই যে এই জায়গা দিয়ে কাঁচামালগুলা মিক্স করব, এই জায়গা দিয়ে কাঁচামালগুলা মিক্স করব, ঠিক আছে? এরপর একটা নির্দিষ্ট তাপমাত্রা উত্তপ্ত করব, এবং এখানে একটা সিলিন্ডার থাকবে, ওই সিলিন্ডার থেকে আমরা ঘোরাবো। তো ঘোরালে হবে কি, এখানে তাপ দিব। তাপ দিলে, আচ্ছা আমাকে বলো, আমরা যদি নিচ থেকে, আমরা যদি এখান থেকে যদি তাপ দিই, নিচ থেকে যদি তাপ দিই, তাহলে তাপটা কি নিচের দিকে বেশি হবে নাকি উপরের দিকে বেশি হবে? এটা সিম্পল কথা। নিচ থেকে যদি আমরা তাপ দিই, তার মানে তাপটা নিচের দিকে বেশি হবে আর উপরের দিকে কম হবে। এই যে উপরের দিকে তাপ কত? 800°C, আর নিচের দিকে তাপ কত? 1500°C। এই যে ঘূর্ণায়মান চললে, ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম আর কি, যে এখান দিয়ে কাঁচামাল যোগ করব, এরপর সিলিন্ডার থেকে ঘুরাবো, তাপ দিব, তাহলে নিচের দিকে তাপমাত্রা বেশি হবে 1500°C, আর উপরের দিকে তাপমাত্রা হবে কম 800°C। সোজা কথা, এতটুকু মনে রাখা, বেশি কিছু মনে রাখা লাগতেছে না। তাহলে খেয়াল করো, খেয়াল করো, এখানে লিখছে সিক্ত পদ্ধতির কাঁচামালের স্লারি মিশ্রণকে, অথবা এই যে সিক্ত পদ্ধতিতে যেটাকে স্লারি বলা হচ্ছে, শুষ্ক পদ্ধতিতে এটাকে বলা হচ্ছে কি র মিল, ঠিক আছে?
চুল্লির উপরিভাগে হপারের মাধ্যমে চুল্লিতে যোগ করা হয়। তাহলে এখানে দেখো চুল্লির নিচের অংশের তাপমাত্রা 1500°C, এই 1500°C, আর উপরের অংশের তাপমাত্রা কত 800 থেকে 750°C, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপর এখান থেকে এটাকে মিক্স করলাম, ওখানে ঘোরাইলাম, তাপ দিলাম, তার মধ্যে ভস্মীকরণ করলাম। ভস্মীকরণ এটাকে বলা হচ্ছে ভস্মীকরণ। ভস্মীকরণটা শেষ হলে ওখানে কি ওখানে সিমেন্টের নুড়ি বা ক্লিংকার উৎপন্ন হচ্ছে, এটাই। এরপরে আমরা ওই নুড়ি ক্লিংকারের মধ্যে কি যোগ করব 2 থেকে 3% জিপসাম যোগ করব, এটাই তো প্রসেস। আমরা দেখো উপর তাপমাত্রা কত, নিচের তাপমাত্রা কত, মধ্যভাগ কত, একটু মনে রাখবে, আমার কিছু না। এরপর এখানে কি করবো, যে দেখো এখানে কি বলছে জিপসাম যোগ করবো, জিপসাম খেয়াল করো, জিপসাম যোগ করতেছি 2 থেকে 3% জিপসাম যোগ করতেছি, তাই তো? হ্যাঁ, এটাই, এর বেশি কিছু তো না। তাহলে এখন জিপসাম কেন মেশাবো, জিপসাম কেন মেশাবো সেটা আনসার আমরা একটু পরে দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করো, এই যে এখানে আছে দেখো জিপসামের ভূমিকা। আমরা যদি জিপসাম না মেশাই তাহলে যে সিমেন্টের উপাদান আমরা পড়ছি না, প্রথম উপাদান কি ছিল? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। চারটি উপাদান ছিল, তার মধ্যে প্রথম উপাদান কি ছিল? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এখন জিপসাম যদি না মেশাই তাহলে এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, হ্যাঁ, এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট দ্রুত জমাট বেঁধতে সাহায্য করবে। তার মানে সিমেন্টকে দ্রুত জমাট বাঁধায় ফেলবে, এবং যেটা দ্রুত জমাট বেঁধে যাবে সেটা দ্রুত ফেটে যাবে। তাহলে কি বলছি, যদি জিপসাম না মেশাই তাহলে সিমেন্টের প্রধান উপাদান ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট এই জিনিসটা সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করবে, এবং দ্রুত জমাট বাঁধলে সেই জিনিসটা আবার তাড়াতাড়ি ফেটেও যাবে। এখন যদি জিপসাম মেশালে কি হবে? যখন আমরা জিপসাম মেশাবো তখন ওই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে জিপসাম বিক্রিয়া করবে। জিপসাম বিক্রিয়া করে এই যে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট নামক একটা যৌগ তৈরি করবে। এই যে খেয়াল করো, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে জিপসাম বিক্রিয়া করছে, কি উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট নামক একটা যৌগ উৎপন্ন হয়েছে, যার কারণে সিমেন্টটা ধীরে ধীরে জমাট বাঁধবে। জমাট বাঁধলে এটা তাড়াতাড়ি ফাটবে না, ঠিক আছে। তার মানে সুতরাং কি বলা হচ্ছে, যে যখন আমরা জিপসাম যোগ করছি তখন সিমেন্টটা আস্তে আস্তে জমাট বাঁধতেছে। তার মানে কি করতেছে, জিপসাম বেসিক্যালি কি করতেছে, সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করতেছে। তার মানে সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে ধীর করতেছে কে? জিপসাম। তার মানে এক কথায় বলা যায় সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করা জিপসামের কাজ, এটাই। আর জিপসামের কাজ কি, এই যে সিমেন্ট যে জিপসাম না দিলে সিমেন্ট কিন্তু তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, কিন্তু জিপসাম দিলে সিমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে জমাট বাঁধবে, যার কারণে সিমেন্ট দ্রুত ফেটে যাবে না। তার মানে জিপসামের কাজ কি, সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করা জিপসামের কাজ। মাস্ট মনে রাখতে হবে। আরো একটা ইনফরমেশন অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি জিপসামের সংকেত। অবশ্যই মনে রাখতে হবে, মাস্ট ক্যালসিয়াম সালফেট 2NO2, ক্যালসিয়াম সালফেট 2NO2 অবশ্যই মনে রাখতে হবে। আবার এখান থেকে চাইলে মনে রাখতে পারো যে এখানে কি বলছে, যে আর্দ্র বিশ্লেষণে কি ক্যালাস তৈরি হয়, পানি যোজনে কি কলয়েড তৈরি হয়, চাইলে মনে রাখতে পারো। বাট এখানে যে কয়েকটি ইনফরমেশন বলছে এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং ইনফরমেশন কিন্তু খুবই কম, খুব বেশি না। কি মনে রাখতে বলছি আমি একটু আরেকবার রিক্যাপিচুলেট করি। নামগুলো মনে রাখতে হবে, এরপরে এই যে পার্সেন্টেজ গুলো শিখবো, এখানে এই প্যারাটা মাস শিখবো, এখানে এগুলা রিডিং দিব, ঠিক আছে। এরপরে এখান থেকে উপাদানগুলোর নাম শিখবো, তারপরে এখান থেকে কি কত পার্সেন্ট ক্লিংকার, কত পার্সেন্ট জিপসাম, এটা শিখবো। জিপসামের সংকেত শিখবো, পদ্ধতি, সিমেন্ট উৎপাদন পদ্ধতির ধাপগুলো শিখবো। ধাপগুলো তো খুব ইজি। প্রথমে মিশ্রণ তৈরি করবো, ক্লিংকার উৎপাদন, জিপসাম যোগ করা, শেষ। এরপরে কি দুটো কাঁচামাল গুঁড়া মিশ্রণ তৈরি, দুইটা পদ্ধতি আছে, সিক্ত পদ্ধতি, শুষ্ক পদ্ধতি। সিক্ত পদ্ধতিতে মিশ্রণকে স্লারি বলা হয়, যন্ত্র হচ্ছে বল মিল। আর শুষ্ক পদ্ধতিতে মিশ্রণকে র মিল বলা হয়, যন্ত্র হচ্ছে কি মিক্সিং মিল, ঠিক আছে। এরপর এখানে কি উপর তাপমাত্রা কম, কত 800°, নিচে তাপমাত্রা কত বেশি 1500°। তো এটাই তো, বেশি কিছু নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে কি যে জিপসাম কেন যোগ করা হয়, যাতে সিমেন্টটা ধীরে ধীরে জমাট বাঁধে। তার মানে সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করতেছে কি জিপসাম, এটাই তো। এখান থেকে এই কয়েকটি ইনফরমেশন এগুলো শিখলে শেষ, ঠিক আছে। এরপর চলে আসি আমরা এবার চলে আসবো চামড়া ট্যানিংটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা এখানে দেখি, এই যে পরীক্ষা কিন্তু কত সহজ কোশ্চেন আসছে, দেখো পরীক্ষায় কত সহজ কোশ্চেন আসছে। কোনটি জিপসামের রাসায়নিক সংকেত, ক্যালসিয়াম সালফেট 2NO2, এত সহজ কোশ্চেন আসছে। তার মানে আর পরে এবার আসতেই পারে যে জিপসামের কাজ কি, সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করা। তারপর পরীক্ষা আসতে পারে সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়া মন্থর করা কার কাজ, জিপসাম। এগুলো পরীক্ষা এগুলো আসবে, ঠিক আছে। এগুলো তো আসবে, সহজ কোশ্চেন আসবে, প্যানিক করার কিছু নাই। এবার চলে আসি চামড়া ট্যানিং। তো ট্যানিং কি একটু আমরা একটু রিডিং মারি। ট্যানিং কি লিখছে, পশুর কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়াজাত করে অধিকতর স্থিত বিয়োজন রোধক চামড়া বা লেদারে পরিণত করার প্রক্রিয়াকে চামড়া ট্যানিং বলা হয়। তার মানে আমরা ট্যানিং এর মাধ্যমে কি করতেছি, আমরা ট্যানিং এর মাধ্যমে যে একটা চামড়াকে বিয়োজিত হওয়া থেকে রক্ষা করতেছি, এটা হচ্ছে ট্যানিং এর মূল উদ্দেশ্য। তাহলে খেয়াল করি ট্যানিং এর প্রয়োজনীয়তা কি লিখছে, এটা ভালো করে শিখতে হবে। আমরা একটু পড়ি এটা, যে
পশুর পচনশীল চামড়া, আমরা যদি পশুর চামড়াকে রেখে দিই সেটা কিন্তু মানে পচে যাবে, তার মানে পশুর চামড়া পচনশীল। কি হয়েছে? পশুর পচনশীল চামড়াকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করার জন্য চামড়ার মূল উপাদান 85% কোলাজেন প্রোটিনকে এনজাইম ট্রিপসিনের আর্দ্র বিশ্লেষণ ক্রিয়া থেকে মুক্ত রাখতে চামড়া ট্রেনিং করা হয়। তার মানে বলতে চাইছে যে চামড়ার একটা মূল উপাদান হচ্ছে কি কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিন কত পার্সেন্ট? 85% কোলাজেন প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিনটা ট্রিপসিন এনজাইমের মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়। তো এখানে বলতে চাইছে যে এটা যাতে ট্রিপসিন এনজাইমের মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত না হয় সেই রকম একটা ব্যবস্থা করবে, ওটাকে বলা হচ্ছে কি চামড়া চামড়া ট্রেনিং এর প্রয়োজনীয় হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে যে আমরা একটা চামড়াকে অনেকদিন ধরে সংরক্ষণ করতে চাচ্ছি, এখন কি করতে হবে? এখন করতে হবে আমাদেরকে যে মূল উপাদান 85% কোলাজেন প্রোটিন, এই প্রোটিনটাকে এনজাইমের দ্বারা বিয়োজিত হতে দেওয়া যাবে না। এখন যে প্রক্রিয়া অবলম্বন করবো এটা হচ্ছে কি চামড়া ট্রেনিং। ঠিক আছে, আমরা একটু দেখি এখান থেকে ভালো করে মনে রাখতে হবে কি 85% কোলাজেন প্রোটিন, এটা হচ্ছে চামড়ার মূল উপাদান। তারপরে এটা যে টিস্যুর সাথে আদ্রবিচিত হয়ে যায় এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা চলে আসি মেন পয়েন্ট। এই যে ট্যানিন নামক উদ্ভিদ রাসায়নিক পদার্থ, এখান থেকে বংশন ট্যানারি, এটা মনে রাখবা, পড়বা হালকা করে। এখন এই পুরো যে আমরা ট্যানিং, এই ট্যানিং প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, কি কি? প্রি ট্যানিং আর ট্যানিং। এখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমি বলে দিচ্ছি। এখান থেকে মনে রাখতে হবে কি প্রি ট্যানিং এর অপর নাম কি বিম হাউস প্রক্রিয়াকরণ। এখন এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে ধাপগুলা। এখানে 7টা ধাপ আছে, প্রি ট্যানিং প্রক্রিয়া 7টা ধাপ আছে, এই ধাপগুলো অবশ্যই 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 মনে রাখতে হবে। তার আগে আমরা একটু পড়ে আসি, খেয়াল করি। আমি যেটা আগে দিয়ে বলে আসলাম যে চামড়ায় কোলাজেন প্রোটিন থাকে কত পার্সেন্ট? 85%, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আরো কি থাকে এগুলো রিডিং দিবা। এবার দেখো প্রি ট্যানিং প্রক্রিয়াকালে চামড়ার মূল উপাদান কোলাজেন প্রোটিনকে অন্যান্য উপাদান থেকে রাসায়নিকভাবে পৃথক করা হয়। এই যে রাসায়নিকভাবে পৃথক করে ফেললেই তো এটা তোমার এনজাইম দ্বারা আর কি বিয়োজিত হতে পারবে না, এটাই তো প্রয়োজনীয়তা ছিল ট্রেনিং এর, তাই না? আমরা পড়ে আসছি না? হ্যাঁ, এটা লিখছি, এটা খুব ইজিলি পড়ে ফেলবো। এখন দেখো 7টা ধাপ, ধাপগুলোর নাম অবশ্যই সবার আগে শিখতে হবে ধাপগুলোর নাম, সবার আগে শিখতে হবে ধাপগুলোর নাম, তারপর শিখতে হবে ডিটেইলস। তাহলে ধাপগুলোর নাম কি কি? কিউরিং, সোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং, পিকলিং। এখন কোনটা কি আমি আগে গ্রস একটা ধারণা দিই, এরপরে আমরা লিখে যাবো। ঠিক আছে, কিউরিং মনে রাখো, কিউরিং মানে সোডিয়াম ক্লোরাইড যোগ করা, কিউরিং মানে সোডিয়াম ক্লোরাইড ছিটে দেওয়া, এটা হচ্ছে কিউরিং। ঠিক আছে, এরপর দেখো সোকিং, সোকিং সোকিং মানে পানিতে ভেজানো, পানিতে ভিজাই এই চামড়া গায়ে লেগে থাকা রক্ত এগুলো দূর করবো, এটা হচ্ছে কি সোকিং। এরপর লাইমিং, লাইমিং তো বুঝে যাচ্ছে, লাইমিং মানে কি চুন যোগ করব। চুন যোগ করলে কি হবে জানো? চুন যোগ করলে কিছু লোম টোম দূর হবে, কি তারপরে তোমার চর্বি গ্রিস এগুলো লেগে থাকলে এগুলো দূর হবে। লাইমিং এর উদ্দেশ্য হচ্ছে এটা। এরপর লোম দূরীকরণ, এখন লাইমিং করার পরেও কিছু কিছু লোম থেকে যায়, ওই লোমগুলোকে দূর করবো, লোম দূরীকরণ। এরপর আছে চুন দূরীকরণ। এখন এই যে চুন যোগ করছিলাম, চুন যোগ করার পরে আমাদের চুনগুলো লেগে থাকবে, এই চুনগুলো আবার দূর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চুন দূরীকরণ। এরপরে ব্যাটিং, এটা প্রসেস আছে। এরপরে পিকলিং, পিকলিং। ঠিক আছে, এই দুইটা আমরা একটু পরে বলবো। তাহলে এগুলো হচ্ছে যে কি মেলে ধাপ। তো আমি সংক্ষেপে বললাম কোনটা কি বোঝাচ্ছে, এখন আমরা ডিটেলসে বলবো। আমি আগে বলছি কিউরিং মানে কি লবণ যোগ করা। কোন লবণ? খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, এই যে যোগ করছে কিউরিং। ঠিক আছে, এখন লবণ যোগ করলে কি হয়? লবণ যোগ করলে চামড়ার মধ্যে যে পানি থাকবে ওই পানিগুলা চুষি ফেলবে, ওই পানিগুলো টেনে ফেলবে, তার মানে পানি অপসারিত হবে, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে কি কিউরিং এ এটাই করা হয়। এরপর দেখো কিউরিং দুই পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে তোমার আর্দ্র আর্দ্র লবণায়ন কিউরিং, আর একটা হচ্ছে ব্রাইন কিউরিং। এখন আর্দ্র লবণায়ন কিউরিং কি? আর্দ্র লবণায়ন কিউরিং হচ্ছে একটা চামড়ার উপর অনেক বেশি পরিমাণ লবণ ছিটে দিব, এখন ছিঁড়ে দেওয়ার পর ওই চামড়ার উপর আর একটা চামড়া রেখে দিব কয়দিন? 30 দিন। এটাকে বলা হচ্ছে কি আর্দ্র লবণায়ন কিউরিং। তাহলে আর্দ্র লবণায়ন কিউরিং কয়দিন টাইম নিতে হয়? 30 দিন। এবং কি করা হয়? একটা চামড়ার মধ্যে লবণ যোগ করে ওই চামড়ার উপর আর একটা চামড়া দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি আর্দ্র লবণায়ন। আর এটা হচ্ছে কি ব্রাইন, ব্রাইন কিউরিং। এখানে কত পার্সেন্ট একটু পড়বা, সময় কত? 16 ঘন্টা একটু পড়বা, সময়গুলো পড়তে হবে। এটা 30 দিন আর এটা 16 ঘন্টা। ঠিক আছে, একটু পড়া ট্রাই করবে। ওকে, তার মানে এখানে বলছে কি ব্রাইন ব্রাইন কিউরিং এর মধ্যে চামড়াকে গাঢ় লবণ দ্রবণের মধ্যে রেখে দেওয়া হয় 16 ঘন্টা। বুঝছো, লবণ দ্রবণের মধ্যে চামড়াকে ঢুকে রাখবে 16 ঘন্টা, এটা হচ্ছে কি ব্রাইন কিউরিং। ওকে, এবার দেখো সোকিং বা পানিতে ভেজানো। তো এখানে লবণ দিয়ে যখন আমরা ডুবে রাখলাম, এরপরে আমরা এটাকে লবণ থেকে তুলে এনে পানিতে ধুইলাম, তো এরপরে রক্ত মুক্ত হয়ে যাবে, আর আরো বংশ কিছু হবে, একটু পড়বে। এটা হচ্ছে কি সোকিং বা পানিতে ভেজানো। ঠিক আছে, এখান থেকে তো ডিটেইলস কিছু আসবে না, তাও বলে দিচ্ছি। এখন দেখো ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা, ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্ট, ভালো করে শিখতে হবে। তারপর এখানে যেগুলো বলছি, এই যে সময়গুলো ইম্পর্টেন্ট আছে, ধাপগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝছো? এবার দেখো লাইমিং বা চুন সংযোগকরণ, দেখো
এগুলো পড়বা যে পানিতে ভেজানো চামড়ার পরে কোলে চুনে রাখা হয় তখন কি হয়, কোলাজেন পেপটাইড বন্ধন ক্ষারীয় আদ্য বিশ্লেষণ ঘটে। এগুলো পড়লাম। এখন এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমি আগে বলছি যে চুন যোগ করলে কি হয়, কিছু লোম দূর হয়। কি হচ্ছে, কিছু লোম দূর হয় এবং চর্বি, গ্রিস, ক্যারাটিন জাতীয় পদার্থগুলো দূর হয়ে যায়। এখন এখানে কিছু এগুলো দূর করার জন্য কিছু শার্পেনিং এজেন্ট যোগ করা হয়। এই শার্পেনিং এজেন্ট গুলো যোগ করলে এগুলো খুব ইজিলি দূর হয়ে যায়। শার্পেনিং এজেন্ট গুলো কি কি, নামগুলো শিখতে হবে। কি কি আছে, সোডিয়াম সালফাইড, সালফাইড Na2S। আমাকে বলো এটা আমরা কোথায় পড়ছি, Na2S এটা আমরা কোথায় পড়ছি বলো। এটা আমরা পড়ছি কুকিং লিগারে, মনে আছে? সেলুলোজের ওখানে আমরা কুকিং লিগারে পড়ছিলাম, আশা করি মনে আছে। এখানে দেখো খেয়াল করো, তার মানে এজেন্ট গুলো কি কি, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, জৈব অ্যামিন, ঠিক আছে? এগুলা এগুলা এই যে দেখছো, তার মানে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে শার্পেনিং এজেন্ট গুলো কি কি, এই তিনটা নাম মনে রাখবো। এরপর দেখো, এতে লোম যে শক্ত হয়ে থাকে, লেগে থাকে, এই লোমের দৃঢ়তার মানে এগুলো যে দৃঢ়, এই দৃঢ়তার মূল কারণ কি? লোমের দৃঢ়তার মূল কারণ হচ্ছে কি, সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আন্তঃপ্রোটিন শিকলের ডাইসালফাইড বন্ধন বন্ধন এই বন্ধনের কারণেই তোমার লোমগুলা খুব শক্ত হয়ে লেগে থাকে। এখন কথা হচ্ছে যে আমরা বলছি কি, শার্পেনিং এজেন্ট গুলো যোগ করলে চামড়ার লোম গুলা দূর হয়ে যাবে। এখন তার মানে কি, এই শার্পেনিং এজেন্ট নিশ্চয়ই এখানে কোনো কাজ করে। তাহলে শার্পেনিং এজেন্ট কি করে, দেখো শার্পেনিং এজেন্ট গুলো এর ডাইসালফাইড বন্ধন ভেঙে দেয়। তার মানে লোমের দৃঢ়তার মূল কারণ কি ছিল, এই যে এই ডাইসালফাইড বন্ধন গুলা, এই বন্ধন গুলা যদি শার্পেনিং এজেন্ট ভেঙে দেয়, তার মানে কি লোমগুলা দৃঢ়তা হারাই ফেলছে। এখন লোমগুলা পানি দিলে মাত্র এগুলো সব উঠে যাবে, তাই তো? হ্যাঁ, এটাই বলছে। তার মানে কি, শার্পেনিং এজেন্ট কি করে, ডাইসালফাইড বন্ধনগুলো ভেঙে দেয়। তার মানে ডাইসালফাইড বন্ধনগুলো ভেঙে দেখে শার্পেনিং এজেন্ট, ঠিক আছে? আশা করি পারা যাবে। এবার দেখো এগুলো একটু পড়বো, এগুলো আমাদের কিছু না। তার মানে আমরা এই পয়েন্টটা ভালো করে একটু পড়বো, ঠিক আছে? এগুলাই। এরপর দেখো কি বলে তোমার এই যে লাইমিং বা চুন যোগ করণে এর কারণে কি কি হয়, লোম অন্যান্য ক্যারিং পদার্থ দূর হয়, আন্তঃপ্রোটিন থেকে বন্ধক দুর্বল হয়, এগুলো একটু পড়বো। চামড়া, চর্বি ও গ্রিস দূর হয়, একটু রিডিং দিব, এগুলো এগুলো পড়বো, ঠিক আছে? এরপর দেখো, এরপর এরপরও দেখো, এই যে আমরা যে চুন যোগ করলাম, শার্পেনিং এজেন্ট যোগ করলাম, কিছু লোম দূর হলো, আরো কিছু লোম থেকে গেল। ওই লোমগুলো দূর করার জন্য কি করতে হবে, ওগুলো দূর করার জন্য এই যে লোম পুরোপুরি দূর করার জন্য কি করতে হবে, এগুলো যোগ করতে হবে, ঠিক আছে? এগুলো এগুলো করতে হবে। এগুলো একটু শিখবো, মনে রাখবো, নামগুলো মনে রাখার ট্রাই করবো, একটু মনে রাখবো, ঠিক আছে? ওকে। এরপর দেখো, এবার চুন দূরীকরণ করবো। চুন দূরীকরণ করার জন্য কি করতে হবে, আমরা লোম দূর করলাম, এরপর চুন লেগে থাকবে, চুনটা দূর করবো। এই চুন দূরীকরণ করার জন্য চামড়াকে অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম সালফেট লবণের দ্রবণ দ্বারা কি তোমার ইয়া করতে হবে, দ্রবণ দ্বারা লাইম মুক্ত করা হয়। এই দ্রবণ ইউজ করতে হবে। তাহলে এই দ্রবণ ইউজ করলে চুন দূরীকরণ হবে। একটু কষ্ট করে নামগুলো মনে রাখতে হবে, কিছু করার নাই। আমরাও শিখছি, তোমরাও শিখতে পারবা, প্যানিক হওয়ার কিছু নাই। কোশ্চেন যদি সহজই আসবে, কোশ্চেন সহজ আসবে। অনেক কঠিন পড়বো, অনেক কিছু পড়বো, কিন্তু কোশ্চেন আসবে সহজ। সো প্যানিক হওয়ার কিছু নাই, ভালো করে পড়বো, ওকে? এরপর দেখো বেটিং এজেন্ট কি কি আছে একটু পড়বা। বেটিং এজেন্ট হলো কি, প্রোটিওলাইটিক এনজাইমেটিক পড়লাম। এরপর দেখো পিকলিং থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি জানি বোরিং লাগছে, বাট কিছু করার নাই, একটু পড়তে হবে কষ্ট করে। এখন দেখো পিকলিং, খেয়াল করো। এখানে কি লিখছে দেখো, খনিজ ট্রেনিং করার আগে চামড়াকে এত% সালফিউরিক অ্যাসিড এর মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়, তখন পিএইচ মান কমে যায় এবং যে তোমার বিভিন্ন এজেন্ট যোগ করবো, ওগুলা চামড়ার ভেতরে সহজে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে পিকলিং। তো এখন খেয়াল করি, এখানে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, এখানে যে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, কত পার্সেন্ট, 1.5%। অবশ্যই মনে রাখতে হবে কোন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এখন যদি সালফিউরিক অ্যাসিড কি করবে, পিএইচ মান কমাবে। তার মানে এটি কি করে, কোলাজেনের পিএইচ মান খুব কমিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, এটাই বলছে। তাহলে যদি কোশ্চেন আসে পিকলিং এ পিএইচ মান কমে নাকি বাড়ে, অবশ্যই কমে, ঠিক আছে? এরপর দেখো, তার মানে এটা আমরা পড়লাম। এরপর দেখো কি হয়, দেখো খেয়াল করো, আমরা পিকলিং এ কোন অ্যাসিড যোগ করতেছি, সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন চামড়ার মধ্যে থাকে দেখো ক্যালসিয়াম লবণ, এই যে ক্যালসিয়ামের একটা লবণ থাকে চামড়ার মধ্যে, ক্যালসিয়ামের লবণ থাকে। এই সালফিউরিক অ্যাসিড যখন এই লবণের সাথে বিক্রিয়া করে, তখন কি হয়, এই যে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়। দেখো এই ক্যালসিয়াম সালফেট তৈরি হয়, দেখছো? তার মানে কি লিখছে দেখো, পিকলিং এর ফলে চামড়ার প্রোটিনের ক্যালসিয়াম লবণ ক্যালসিয়াম সালফেট রূপে অপসারিত হয়। তার মানে কি, এই যে এই সালফেটের সাথে ক্যালসিয়ামটা বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট হয়ে যাবে, এরপর এটা অপসারিত হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এগুলো শিখবো, সেখানে কয়েকটা
স্পেসিফিক ইনফরমেশন গুলো মনে রাখবো। ক্রোম ট্রেনিং এর পিএইচটা অবশ্যই মনে রাখতে হবে, ক্রোম ট্রেনিং এর পিএইচ কত অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে যে এটা আমাদের ধাপগুলো সবগুলো শেষ। আমরা এখান থেকে কি কি শিখবো একবার রিক্যাপিচুলেট করি। খুবই সহজ, খুব অল্প, কিন্তু যখন পড়বো তখন মনে হচ্ছে অনেক পড়া, বাট পড়া কিন্তু কম। তাই আমরা প্রি ট্রেনিং এর ধাপগুলো শিখবো, 7টা ধাপ। তারপর কিউরিং, কিউরিং এর মধ্যে কিউরিং মানে কি লবণ যোগ করা, কোনো সোডিয়াম ক্লোরাইড, আর্দ্র লবণায়ন কিউরিং কত 30 দিন, ব্রাইন কিউরিং কত 16 ঘন্টা, একটু পড়লাম। এরপর দেখো এগুলো পারবা এমনিতে। এরপর আসতে হবে এখানে জাস্ট শার্পেনিং এজেন্টগুলোর নাম শিখবো, কি কি নাম আছে। এরপর লোমের দৃঢ়তার মূল কারণ কি, একটা অ্যামাইনো অ্যাসিডের আন্ত্রোপ্রোটিনের ডাইসালফেট বন্ধন সৃষ্টি, এবং শার্পেনিং এজেন্ট কি করবে, এই ডাইসালফেট বন্ধন ভেঙে দিবে, সোজা কথা। এগুলো একটু রিডিং দিব, এখান থেকে এই নামগুলো শিখবো, এখান থেকে এই দুটো নাম মনে রাখবো। এরপর পিকলিং এর মধ্যে তোমার কত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড, পিএইচ মান কমে, ক্রোম ট্রেনিং এর পিএইচ কত, এটা জাস্ট এগুলো মনে রাখবো, এর বেশি কিছু তো না, তাই না? হ্যাঁ, এরপর চলে আসি ট্রেনিং প্রক্রিয়াকরণ। দুইটা আছে, খনিজ ট্রেনিং বা ক্রোম ট্রেনিং, আর একটা উদ্ভিদ ট্রেনিং। তো এখান থেকে বেশি কিছু দেখো, এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আমরা এখান থেকে জাস্ট স্পেসিফিক 2-3টা ইনফরমেশন মনে রাখবো, এর বেশি কিছু বুঝাবো না। এগুলো এত কিছু করে লাভ আছে, যেহেতু তোমাদের সময় কম, আমারও বিরক্ত লাগতেছে এত ডিটেলস পড়াইতে, এভাবে তো কেউ পড়াবে না, বুঝছো? দেখো খেয়াল করো, ক্রোম ট্রেনিং এখানে মনে রাখবা কোন আয়ন, ক্রোমিয়াম 3+ আয়ন, অবশ্যই এটা মনে রাখবা। এরপর দেখো ক্রোম ট্রেনিং এর মূলনীতি দেখো, আধুনিক ক্রোম ট্যানিং কালে ক্রোমিয়াম সালফেট কোন লবণ ব্যবহার করা হয়, এখানে ক্রোমিয়াম সালফেট লবণ, ক্রোমিয়াম সালফেট। তাহলে ক্রোম ট্যানিং এ কোন লবণ ব্যবহার করা হয়, ক্রোমিয়াম সালফেট। এখন দেখো কি হচ্ছে, দেখো দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করব, তাহলে এখানে যখন সোডিয়াম বাইকার্বনেট যোগ করব, তখন এটা পিএইচ মান বাড়ায় দিবে, যেটা একটু ক্ষার জাতীয় পদার্থ। সোডিয়াম বাইকার্বনেট একটা কি ক্ষার জাতীয় পদার্থ, এটা কি পিএইচ মান একটু করে বাড়াবে, তখন কি হবে, পিএইচ মান বেড়ে 3 থেকে 4 থেকে 4.3 হবে। এই যে এখানে দেখলাম ক্রোম ট্যানিং এর পিএইচ কত, 4 থেকে 4.3, এটাই বলছে। তাহলে এখানে আমাদেরকে এক্সট্রা করে কি মনে রাখতে হবে, এখানে কোন আয়নটা কাজ করতেছে, ক্রোমিয়াম 3+ আয়ন, আর কোন লবণটা আমরা কাজ করতেছে, ক্রোমিয়াম সালফেট। পিএইচ মান কত, 4 থেকে 4.3। জাস্ট এই ইনফরমেশন গুলো একটু করে মনে রাখবো, ঠিক আছে। এরপর এগুলো একটু পড়বো, এই বেশি কিছু না, এত কিছু পড়া লাগবে না, জাস্ট কয়েকটা ইনফরমেশন পড়বো, ঠিক আছে। তাহলে পড়তে ইজি হবে, বিরক্ত লাগবে না। ওকে, দেখো ক্রোম ট্রেনিং এর প্রক্রিয়া এখানে যেটা এতক্ষণ যেগুলো বলে আসতেছি আর কি, পিএইচ মানে দাও 6 ঘন্টা, এটা পড়লে বলে না পড়লে নাই, বাট পিএইচটা মাস্ট মাস্ট মাস্ট। লেদার ফিনিশিং জাস্ট এগুলো পড়বা, কারিং বলে, কারিং কি, জ্যাকিং কি, পড়লে পড়লে না পড়লে নাই। দেখো খেয়াল করো, ওলেশন, অক্সোনেশন, এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট মনে রাখবা ওলেশনে কি গঠিত হয়, পলিমারিক অক্সাইড গঠন করে। পলিমারিক অক্সাইড কোন প্রক্রিয়া গঠিত হয়, ওলেশন। আর অক্সোলেশনে অক্সোডাইমার গঠন হয়, ঠিক আছে। এবার জাস্ট একটু রিডিং দিবা, অত ডিপলি পড়ার কিছু নাই, ডিপলি আমরা আগে পড়ে ফেলছি। ডিপলি পড়বে এগুলা, ডিপলি পড়বে এই জিনিসগুলো ডিপলি পড়বে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে আসি, এগুলো রিডিং দিবা, রিডিং আমরা কিছু না। উদ্ভিজ্জ ট্রেনিং পদার্থগুলো ক্যাটিকল ও পাইরোগ্যালল শ্রেণীভুক্ত ফেনল, জাস্ট রিডিং, যাতে পরীক্ষায় সামনে চলে আসলেও চোখে ভাসে, বুঝছো, এটাই, আর কিছু না। এখন দেখো 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 কত সহজ কোশ্চেন আসছে, এখন তোমরা কোশ্চেন আসলে দেখবা খুব সহজ সহজ কোশ্চেন আসছে। দেখো, কাঁচা চামড়া কিউরিং করার জন্য নিচে কোন রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয়, ইজি কিউরিং, বলছিলাম কি লবণ যোগ করবো, ইজি কোশ্চেন না, ইজি কোশ্চেন, দেখছো। এরপর দেখো, চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয় কোনটি, এই যে ক্রোমিয়াম লবণ, ক্রোমিয়াম সালফেট লবণ, দেখছো খুব ইজি, ইজি কোশ্চেনই আসে, প্যানিক করার কিছু নাই। এই যে চামড়া পিকলিং করতে শতকরা কত ভাগ সালফিউরিক অ্যাসিড, দেখছো কত, 1.5 ভাগ। এগুলোই পড়ে আসতেছি, যখন পড়াচ্ছিলাম তখন মনে হচ্ছে তোমাদের খুব কঠিন পড়া, কিন্তু না, পড়লে দেখবে পড়া সহজ এবং কোশ্চেনও সহজ, ঠিক আছে। এরপর দেখো, সিমেন্ট শিল্পের দূষক সমূহ, সিমেন্ট শিল্পের দূষক, তো এগুলো আমি পড়ে দেওয়ার কিছু না, এখান থেকে এগুলো দাগানো করে রিডিং দিবা, বংশ রিডিং দিবা, এগুলো পড়ে দিতে পারবো না বাজি। দেখো গ্যাসীয় দূষকের মধ্যে কি কি আছে একটু পড়বা। চামড়া শিল্পের দূষক দেখো, বাতাসে কি কি থাকলে মৃত্যু করতে পারে, কত মানের মধ্যে থাকলে মৃত্যু করতে পারে, এগুলো একটু পড়লে না পড়লে তোমাদের ব্যাপার, একটু পড়বে এগুলো, ঠিক আছে। বর্জ্য পানি দূষক কি কি আছে একটু পড়বা, এগুলো পড়ে দেওয়ার কিছু নাই, আর এগুলো থেকে কোশ্চেন তেমন আসে না, খুব কম আসে। এখন দেখো এখান থেকে একটু পড়তে পারো যে শিল্পে দূষিত পানিতে কত প্রকার রাসায়নিক পদার্থ থাকে, তারপর কি এখানে তোমার যে ডাইং শিল্পে কি কি দূষক আছে, এগুলো একটু পড়লা। এরপরে এই বক্সের মধ্যে একটু পড়তে পারো যে সিমেন্ট শিল্পের দূষক কি, উড়ন্ত ছাই, কোশ্চেন আসতে পারে, উড়ন্ত ছাই কোন শিল্পের দূষক, আসতেই পারে। আর কোশ্চেন আসতে পারে যে এই তোমার ক্লিংকারের গুঁড়া কোন শিল্পের দূষক, সিমেন্ট শিল্প। পড়লে না পড়লে ওটা তোমাদের ব্যাপার, আমার তো কিছু করার নাই, তাই তো, হ্যাঁ। এরপর দেখো তোমার এখান থেকে কি, এই যে দেখো তাহলে আহ, 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 কোন শিল্পের প্রভাবে শ্বাসযন্ত্রে ক্ষতিকর রোগ সৃষ্টি হয়, দেখো
কোন শিল্পের প্রভাবে শ্বাস যন্ত্রে ক্ষতিকারক সৃষ্টি হয়? কোন শিল্প? সিমেন্ট শিল্প। দেখছো, দাগাও, দাগাতে পারো। ওকে, এরপর দেখো, এখানে দেখো তোমার ফ্যাটি অ্যাসিড কোন শিল্পের দূষক? চামড়া শিল্প আসতে পারে। তোমার চামড়ার টুকরা, ফসল লোম কোন শিল্পের দূষক? সোডিয়াম সালফেট কোন শিল্পের দূষক? চামড়া শিল্প। আসতে তো অস্বাভাবিক কিছু না। টেক্সটাইল ও ডাইং, রঞ্জক, রঞ্জক পদার্থ, লবণ এগুলো কোন শিল্পের দূষক? আসতে পারে টেক্সটাইল ও ডাইং। ক্যান্সার সৃষ্টি কোন শিল্পের দূষণের ফলে ক্যান্সার সৃষ্টি হয়? টেক্সটাইল ও ডাইং। একটু কষ্ট করে মনে রাখা যায়। ওকে, চলে আসে এখান থেকে মোটামুটি কোশ্চেন এসে থাকে বা আগেও আসছে। তো টপিকটা কি? টপিকটা হচ্ছে যে কি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি। তো এখানে এত কঠিন করে কিছু করবো না, যা পড়বো সহজভাবে পড়বো। কি কি আছে প্রথমে? যে তিনটি কৌশল। কি কি? প্রভাবকীয় রূপান্তর, আগে হেডলাইন, সবসময় মনে রাখতে হবে আগে হেডলাইন পড়তে হবে। আগে কি পড়তে হবে? অবশ্যই হেডলাইন, সবার আগে হেডলাইন, এরপর বাকি পড়া। তাহলে প্রথমে কি আছে? যে তিনটি কৌশল, তিনটি কৌশল নাম আগে মনে রাখতে হবে। কি কি নাম আছে? প্রভাবকীয় রূপান্তর, তারপরে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, তারপরে আছে কি সূক্ষ্ম শাসন পদ্ধতি। নামগুলো আগে মনে রাখতে হবে। কি কি? প্রভাবকীয় রূপান্তর, দূষক গ্যাস দ্রবীভূতকরণ, আর কি সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি। এখন প্রভাবকীয় রূপান্তর, এখানে এই যে এখানে লিখছে আমাদের মোটরযান বা কলকারখানা থেকে নির্গত বর্জ্য যে পদার্থ নির্গত হয়, ওখানে দেখো 1 থেকে 2% কার্বন মনোক্সাইড, 500 থেকে 1000 ppm হাইড্রোকার্বন, এত ppm NO গ্যাস থাকে। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, তো এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে যে মোটরযান থেকে নির্গত বর্জ্য পদার্থের মধ্যে কত পার্সেন্ট কি থাকে, একটু মনে রাখার ট্রাই করবো। এরপর দেখো এখানে বলছে কি, যে এই যে যে তোমার মোটরযান বা বিভিন্ন যে কলকারখানার যে বর্জ্য পদার্থ নির্গত হয়, ওগুলোতে বেসিক্যালি এই জিনিসগুলো থাকে, দূষক পদার্থগুলো থাকে। এখন কি করা হয়? এই দূষক পদার্থগুলোকে দূর করে পরিবেশ বান্ধব গ্যাস রূপে এদেরকে বায়ুতে মুক্ত করা হয়। এখন এখানে কি লিখছে দেখো, কি করো, কলকারখানার দহন স্থলে রাসায়নিক বর্জ্য বায়ু দূষক গ্যাসকে প্রভাবকীয় বা ক্যাটালাইটিক কনভার্টার দ্বারা রূপান্তর করে পরিবেশ বান্ধব গ্যাস রূপে বায়ুতে মুক্ত করা হয়। তার মানে বলতে চাইছে কলকারখানার যে দহন জাতীয় যে বর্জ্য পদার্থগুলা, জ্বালানি বর্জ্য পদার্থগুলো আছে যেগুলো পরিবেশে ছাড়া হয়, ওগুলাকে প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্টারের সাহায্যে পরিবেশ বান্ধব গ্যাসের সৃষ্টি করা যায়, এরপর বায়ুতে মুক্ত করা যায়। ঠিক আছে, তার মানে এখানে কোন প্রক্রিয়া কাজ করতেছে? প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্টার। ঠিক আছে, এবং এখানে প্রভাবক রূপে কি কি ইউজ করা হয়? এখানে প্রভাবক রূপে কি কি ইউজ করা হয়? অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্লাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম। পরীক্ষা আসতে পারে যে প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্টারে প্রভাবক রূপে কোনটি ইউজ করা হয় না। তাহলে এই তিনটা একটা বাইরে অপশন দিবে, ওটা অ্যান্সার হবে, তাই না? হ্যাঁ, তাহলে নামগুলো কি কি? প্লাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম। এখন খেয়াল করো, এই তিনটা অপশন যতগুলো আছে সবগুলো কিন্তু না জাতীয় কোশ্চেন হতে পারে, যে প্রভাবকীয় রূপান্তরে কোনটি প্রভাবক রূপে ইউজ করা হয় না, এরকম কোশ্চেন আসতে পারে। তার মানে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, প্লাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম। ঠিক আছে, এরপর দেখো এখানে একটু পড়বা যে কার্বন মনোক্সাইড বায়ু দ্বারা জারিত হয়, কি কার্বন ডাই অক্সাইড হয়, আর নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত হয় নাইট্রাস গ্যাস উপাদান। এখানে এগুলো লিখছে, আর বেশি কিছু না। ঠিক আছে, দেখো দূষক গ্যাস দ্রবীভূতকরণ, খেয়াল করো দূষক কি লিখছে? দূষক গ্যাস দ্রবীভূতকরণ। এখন এখানে বলতে চাইছে কি, আমি একটু বলি। এখন দেখো যেটা বলতেছে যে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, ব্যাপারটা কিরকম? শিল্প কারখানা থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি? একটা অম্লধর্মী গ্যাস, আমরা সবাই জানি। এখন এই অম্লধর্মী গ্যাসগুলোকে ক্ষারীয় পানির মিশ্রণে, খেয়াল করো, অম্লধর্মী গ্যাসকে যদি ক্ষারীয় পানির মিশ্রণে শোষণ করে, তাহলে সেটার কি মাত্রা কমে যাবে অনেক, যেটার তোমার যে তীব্রতা সেটা অনেক কমে যাবে। এবং তার মানে কি পরিবেশ দূষণ কমে যাবে, এটা তোমার অম্লধর্ম কমে যাবে, অনেকখানি নিরপেক্ষ হয়ে যাবে। যখন আমরা ক্ষারীয় পানি মিশ্রণে শোষণ করব, তখন তখন কি পরিবেশ দূষণটা কমে যাবে। এই এই যে তোমার এই যে অম্লধর্মী গ্যাসটাকে যে আমরা ক্ষারীয় পানির মিশ্রণে শোষণ করব, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ফ্লু গ্যাস ডিসালফারিজেশন বা এফজিডি প্ল্যান্ট। তাহলে এফজিডি প্ল্যান্ট এখন কাকে বলতেছে এটা লাগবে না, আমাদেরকে মনে রাখতে হবে দূষক গ্যাস দ্রবীভূতকরণে কোনটা ইউজ করা হয় কিছু আর কি, যে এফজিডি প্ল্যান্ট। ঠিক আছে, এফজিডি প্ল্যান্টে দেখো কি বলছে, এফজিডি প্ল্যান্টে কোন কোন গ্যাস শোষণ করা হয়? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড শোষণ করা হয়, এবং এখানে উপজাতক রূপে কি উৎপন্ন হয়? জিপসাম। তো এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন কি। আরেকবার তাহলে দেখবা যদি না বুঝে থাকো। ঠিক আছে, এবার দেখো সূক্ষ্ম শাসন পদ্ধতি, এখান থেকে নামগুলো মনে রাখবা। এরপর চলে আসি আমরা ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি।
ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি। এখন এক কথা যদি বলতে যাই, রাসায়নিক যে শিল্প কারখানা আছে সেখান থেকে যে বর্জ্য তরলগুলো নির্গত হয় সেগুলোকে বলা হচ্ছে কি ইফ্লুয়েন্ট। বর্জ্য পানিগুলোকে কি বলা হচ্ছে ইফ্লুয়েন্ট। এখন এই বর্জ্য পানিগুলো থেকে যদি আমরা ক্ষতিকর পদার্থগুলো আলাদা করে ফেলি তখন পানিগুলো কিন্তু পরিশুদ্ধ হয়ে যাবে। তখন তোমার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। মানে শিল্প কারখানার বর্জ্য পানি যেগুলোকে বলা হচ্ছে ইফ্লুয়েন্ট, এই বর্জ্য পানিগুলোকে আমরা কি তোমার ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো থেকে আলাদা করে ফেলবো। তার মানে এই পানিগুলো থেকে আমরা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আলাদা করে ফেলবো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা ইটিপি। এটা মনে রাখবা। তার মানে ইটিপি কৃষি ক্ষেত্রে ইউজ করা হয়, তরল বা শিল্প কারখানার বর্জ্য পানি ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ধাপগুলো মনে রাখতে হবে। ইটিপি কার্যপ্রণালীর 3টি প্রক্রিয়া কি কি আছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, প্রভাবন প্রক্রিয়া, জীব প্রযুক্তি প্রয়োগ। আগে হেডলাইন, পরীক্ষায় এর বেশি কিছু আসবে না, শুধু হেডলাইন। আর এটা মনে রাখতে পারো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আয়ন গুলাকে আয়ন পৃথক করা যায়। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। ওকে, এখান থেকে এতটুকু, এখান থেকে আর আমার কিছু লাগবে না। তো তাহলে আমরা এখান থেকে দেখো, খেয়াল করো, এখানে দেখো প্রথম দিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি। এখানে 3টা নাম আছে। তো কোশ্চেন আসতে পারে যে কোনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি নয়। সেখানে দেখা গেল এই 3টে অপশন দিল, আর একটা অপশন দিল এখান থেকে। তখন কিন্তু কনফিউজড হওয়া যাবে না, কারণ তোমার কাছে তুমি যখন পড়বা তখন তোমার কাছে এগুলা ভুলে যেতে পারে যে এই 3টা কি এই প্রক্রিয়ার মধ্যে পড়ছে নাকি এই 3টা ওই প্রক্রিয়ার মধ্যে পড়ছে। সো এগুলা খুব লিখে পড়বা যে তোমার বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশলের মূলনীতি কোন 3টা আর ইটিভি কার্যপ্রণালীর মূলনীতি কোন 3টা, এগুলো খুব কেয়ারফুলি পড়বা যাতে না ঘোলা যায়। ঠিক আছে, সো এতটুকু এখনকার মধ্যে দেখো যে আমরা কোশ্চেন গুলো সলভ করবো। দেখো জাস্ট 2-3টে কোশ্চেন। ইটিভি কি দেখো, খুব ইজি কোশ্চেন, খুব ইজি। শিল্পের তরল বর্জ্য দূষণ মুক্ত করা। আমি বলছি না তরল বর্জ্য গুলাকে পৃথক করা হবে। হ্যাঁ, তরল বর্জ্য থেকে ক্ষতিকারক যে রাসায়নিক পদার্থ ওগুলো পৃথক করা হবে, এটাই, এর বেশি কিছু না। দেখো বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা হতে ইটিভি প্ল্যান্ট বসানো জরুরি, তো এগুলো বোঝা যাচ্ছে ট্যানারি শিল্প হবে। হ্যাঁ, তাই না? এরপর দেখো, তার মানে কি খুব সহজ কোশ্চেন আসছে, দেখছো? খুবই সহজ কোশ্চেন আসছে, কিন্তু আমরা পড়ছি কিন্তু অনেক কঠিন, অনেক বেশি, কিন্তু এত কঠিন কোশ্চেন কিন্তু আসে না। বাট আমরা পড়বো, আমরা শেখার জন্য পড়বো। ঠিক আছে, তার মানে খুব সহজ কোশ্চেন আসে। আর আমাদের বাকি যে টপিক গুলো আছে এগুলো আমরা পরে ভিডিওতে পড়বো। আর বেশি নাই, আর জাস্ট ন্যানো পার্টিকেল আছে, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আছে ন্যানো পার্টিকেল থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো আর বেশি কিছু নাই। আর আমরা যে এমসিকিউ গুলো এখানে দিছি মেডিকেল ডেন্টাল, ওগুলো সবগুলো অ্যান্সার কিন্তু এখানে আছে, দেখছো? সবগুলো লাস্টে কিন্তু অ্যান্সার আছে। তো আজকে এই ভিডিও এতটুকু।